স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হচ্ছেটা কি বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? কোনটা নেব আর কোনটা নেব না। সরব ঘরের চারিদিকে আরেকবার চোখ বোলালো। তার মাথা ঝিমঝিম করছে। সে বিছানায় বসে একটু স্থির হয়ে বলল, তোমার যে জিনিসগুলো খুব দরকার শুধু সেগুলো নাও। কিন্তু আমার সবই প্রয়োজন। এত জিনিস নিতে চাইলে তো পুরো ট্রেন ভাড়া করতে হবে। করে ফেলো প্লিজ। সরব তনয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে সত্যি পাগল হয়ে গেছে কিনা। তনয়া কাঁচুমাচু মুখে বলল, আমি কোনোদিন দূরে জার্নি করিনি, জানবো কি করে কিভাবে প্যাকিং করতে হয়, কি কি নিতে হয়। এইসব কে গুছিয়ে দিয়েছিল আসার আগে? মা। সবই মা? তোমার সাথে মাকেও নিয়ে আসা দরকার ছিল। আনলেই পারতো। এর চেয়ে সহজ তোমাকে মায়ের কাছে রেখে আসা। বিয়ের আগে কিছু শিখতে টিখতে হয় নাকি? এখনই খোঁটা দিচ্ছে, বাকি জীবন কি করবে। হে আল্লাহ, আমাকে কি শাস্তি দিলে তুমি? সরব ভ্রু কুঁচকে বলল, ঢং তো ভালোই পারো। বিয়ের জন্য ওইটুকু পারলেই হয়। ওইটুকু ছেলে পটাতে কাজে লাগে, সংসারে নয়। শোনো, বারবার উল্টাপাল্টা কথা বলবে না। সবার চরিত্র একরকম হয় না। আচ্ছা, এই টপিক বাদ। কয়টা বাজে দেখেছো? সর্বনাশ, আমার জিনিসপত্র প্যাক করা বাকি। তুমি একটা ধ্যাত, ওঠো। নতুন শাড়ির উপর বসে আছো কেন? তনয়া উঠে দাঁড়িয়ে পড়ল। তার নিচে পড়ে সুন্দর শাড়িটা মোটামুটি ভর্তা হয়ে গেছে। আসলে সে এত পাগল হয়েছিল যে এতক্ষণ বুঝতেও পারেনি কোথায় বসে আছে। সরব বিড়বিড় করছে রাগে, সেই সাথে কাজও করছে। একটা সুটকেস খালি করে ফেললো সে। তারপর বলল, সবার আগে জামা কাপড়। আমরা 5 দিন থাকবো, তাই 5 দিনের জামা কাপড় নিলেই চলবে। এর মাঝে একদিন অনুষ্ঠান। সে দিনটা সহ মোট 5টা শাড়ি নিয়ে নিল সে। তনয়া সেগুলোর সাথে মিলিয়ে ব্লাউজ, পেটিকট আর অন্তর্বাস গুছিয়ে দিলে সরব সুন্দর করে ভাজে গুছিয়ে ফেলে বলল, এবার শাড়ি পরতে ইচ্ছে না হলে সালোয়ার কামিজ পরতে হবে, তাই 5 সেট কামিজ নিতে হবে। সরব চোখ কপালে তুলে বলল, ফাজলামো নাকি? সত্যি? সরব আর কথা বাড়ালো না। সালোয়ার কামিজ নিল, রাতে পরার জন্য নরম জামা নিল। এরপর এক এক করে গোছানো হলো কসমেটিক্স, গয়নাকাটি। 2টো সুটকেস তালাবদ্ধ করার পর তনয়া আমতা আমতা করে বলল, আরো কিছু জিনিস। আরো কি? একটা হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার আর আরো একটা টিস্যু নেবার জায়গা নেই। এসবই চলবে, চুপ করে বসো। তনয়া বসে পড়ল। সরবর বাকি জিনিসগুলো অগোছালোভাবেই আলমারিতে তুলে রাখলো। গোছানোর সময় নেই। এবার সে নিজের জামা কাপড় গোছাতে শুরু করলো। 3টে শার্ট, 3টে টি শার্ট, একটা পাঞ্জাবি, কোট, প্যান্ট, 2টো ট্রাউজার, পারফিউম আর শেভিংয়ের সরঞ্জাম ঢুকিয়ে সুটকেস বন্ধ করে নিল। 10 মিনিটের ব্যাপার। তনয়া হাঁ করে দেখলো শুধু। সরব ওর দিকে চেয়ে মুচকি হেসে বলল, কি হলো? হয়ে গেল। জি, হয়ে গেল। এর চেয়ে কম জিনিসেও হয়। ভাগ্যিস ছেলে হয়ে জন্মায়নি। সরব চোখ গোল করে বলল, আমি ভেবেছিলাম উল্টোটা বলবে। আহারে, যদি ছেলে হয়ে জন্মাতাম। এখানেই তো তোমার আমার চিন্তার পার্থক্য। কিন্তু ছেলে হতে চাও না কেন? ছেলে হয়ে তোমাকে 3টে সুটকেস গোছাতে হলো, আর আমি মেয়ে বলে চুপচাপ বসে দেখলাম, কিছুই বললাম না। এজন্যই ছেলে হতে চাইনি। সরবের মুখটা দেখার মতো হলো। সে মুখ বাঁকা করে বলল, তোমার মতো অলস আর অকর্মা মেয়ে আমি জীবনেও দেখি নাই, আবার বড়াই করে বলছো। এজন্যই তো আল্লাহ তোমাকে পাইয়ে দিলেন। বলো, তোমার কি মনে হয় আমি সবসময় তোমার জিনিসপত্র গুছিয়ে দেব? এই ঝামেলা আমি আর পোহাবো না বলে দিলাম। আর দাও বা না দাও, আজ তো দিলে, একদিনে পয়সা উসুল। সরব কি যেন বলতে যাচ্ছিল। মা ঘরে ঢুকলেন এমন সময়। তনয়াকে দেখে আঁতকে উঠে বললেন, হাই হাই, তৈরি হবে কখন? 8:30 বাজতে চললো। এই তো মা, এখনই রেডি হচ্ছি। তনয়া জামা কাপড় নিয়ে দ্রুত বাথরুমে ঢুকে গেল। সরব মাকে বলল, তোমরা সবাই রেডি? আমি তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে বসে আছি। তুমি তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, বাবা থাকতে তুমি তোমার জিনিসপত্র নিজেই গোছাতে নাকি বাবাকে দিয়েই করাতে? মা ইঙ্গিত বুঝে মুখ টিপে হেসে বললেন, আমার ব্যাগ গোছানো তোর বাবার কোনোদিনই পছন্দ হতো না, নিজের থেকেই গুছিয়ে নিত সব সময়। সরব আপন মনেই বলল, বিষয়টা তাহলে জেনেটিক্যাল। এই জন্যই এই অকর্মা ঢেকির জন্য এত কিছু করে ফেলছে, নয়তো আমার কোনো ঠেকা পড়ছে? কি বলছিস এসব? না না, কিছু না। চলো সব নিচে নামিয়ে রাখি।
গাড়ি চলে আসবে এক্ষুনি। স্টেশনে গিয়ে তারা জানতে পারলো ট্রেন আসতে 1 ঘন্টা লেট হবে। সবাই ওয়েটিং রুমে বসে রইল। তনয়া স্টেশনে আসার পর থেকেই বেশ আগ্রহ নিয়ে চোখ বড় বড় করে সব কিছু দেখছে। স্টেশনে শুয়ে থাকা ভিখারি থেকে শুরু করে পানির বোতলওয়ালার দিকে ঘুরে ঘুরে তাকাতে লাগলো। সব কিছু কেন যেন সুন্দর লাগছে। তার পাশে বসে স্বরূপ বিরক্ত মুখে মোবাইল স্ক্রল করছে। তনয়া মাঝে মধ্যে আর চোখে দেখছে। স্বরূপ আপাতত ভিডিও অপশানে ঘুরছে। সুন্দরী সংবাদ পাঠিয়ে কী সব হাজিবাজি বলছে সেটা আগ্রহ নিয়ে শুনছে নাকি মহিলাকে দেখছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেও বুঝতে পারল না তনয়া। একটু পর আর একটা ভিডিও এলো, বিদেশি একটা প্রোগ্রাম। মহিলার উপরে একটা টপস পরেছে যার প্রায় পুরোটাই স্বচ্ছ। এটাও স্বরূপকে বেশ আগ্রহ নিয়ে দেখতে দেখা গেল। তনয়ার ইচ্ছে করতে লাগলো মোবাইলটা ছুঁড়ে ফেলে দিতে। একপাশে মা চাচিরা বসে গল্প জুড়েছে, যেসব গল্পের বেশিরভাগ চরিত্রই তনয়ার অচেনা। সময় কাটতে লাগলো। 1 ঘন্টা পার হবার পর জানা গেল ট্রেন আরও লেট আসবে। কখন আসবে কেউ জানে না। তনয়ার ভালো লাগা ক্রমাগত বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে। স্বরূপ মোবাইল থেকে চোখ পর্যন্ত তুলছে না। তার মোবাইলে এখন খাওয়া দাওয়ার ভিডিও চলছে। এক মহিলা বিশাল হাঁ করে তাতে একসাথে 4টে ডিম ঢুকিয়ে দিল। তনয়ার বমি পেয়ে গেল। এদিকে বাথরুমে যাওয়া দরকার। মহিলারা সবাই একটু আগেই গিয়েছিল। তনয়ার তখন প্রয়োজন হয়নি, এখন না গেলেই নয়। সে স্বরূপের হাত টানল। ওয়াশরুমে যাব। স্বরূপ মোবাইল থেকে চোখ না তুলেই বলল, কোলে করে নিয়ে যেতে হবে? উফ, শুধু সাথে যাবে। এখানেই তো ওয়াশরুম, নিজের কাজ নিজে করতে শেখো। আমি তোমার সার্ভেন্ট নাকি? তুমি একটা নোংরা লোক। স্বরূপ দাঁত বের করে হেসে বলল, বুঝতে বড্ড দেরি করে ফেললে সুন্দরী। তনয়া একাই ওয়াশরুমের দিকে গেল, কিন্তু পাবলিক টয়লেটের যা অবস্থা তা দেখে তার ভেতরে নাড়ি ভুড়ি পাক খেতে শুরু করলো। কোনো রকমে বের হয়ে হাতে মুখে পানি দিয়ে একটু সুস্থ হবার চেষ্টা করলো সে। ফিরে যাবার সময় দেখলো এক মহিলা বেশ বিপাকে পড়েছেন। তার কোলের ছোট্ট বাচ্চা কাঁদছে। তনয়া কি হয়েছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, বাচ্চাটাকে খাওয়াতে হবে। ওই যে রুম আছে তো মায়েদের জন্য, ওখানে চলে যান। আমার ব্যাগগুলো নিয়ে সমস্যায় পড়েছি, সাথে আর কেউ নেই। এগুলো রেখে যাব কার কাছে? ভরসা করার কাউকে পাচ্ছি না। আমি দেখছি, আপনি যান। মহিলা খুশি হলেন। তার কোলের বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে। তিনি তাড়াতাড়ি ঢুকে গেলেন মাতৃদুগ্ধ পান করানোর ঘরটাতে। তনয়া বসলো। তার এখন ঘুম পাচ্ছে। রাত কত হলো? ঘড়ি নেই তার কাছে। চেয়ারে হেলান দিয়ে হাই তুলল সে। ট্রেন কখন আসবে? ট্রেন হঠাৎই চলে আসায় স্টেশনে হুড়োহুড়ি পড়ে গেল। এতগুলো ব্যাগ তুলতে তুলতে অবস্থা কাহিল হয়ে পড়ল স্বরূপের। সেগুলো তুলে জায়গা মতো রেখে নিঃশ্বাস ফেলে বসলো সে। মোট 2টো ডাবল সিটের কামরা ভাড়া করেছে তারা। ওপর নিচ করে সবার এতেই হয়ে যাবে। বাইরে তখনও ভিড়ভাট্টা হইচই। মা অন্য ঘর থেকে এই ঘরে এসে চারিদিক চোখ বুলিয়ে চেঁচিয়ে উঠলেন, এই স্বরূপ, তনয়া কই? স্বরূপ চারিদিকে তাকালো। তনয়া নেই। ওই রুমে নেই? না তো, ও কি ওঠেনি নাকি? ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। স্বরূপ দৌড়ে অন্য রুমে গেল। সেখানেই নেই। পুরো বগিতে ওয়াশরুমে কোথাও নেই তনয়া। সে দরজার সামনে দাঁড়িয়ে বাইরে চোখ বোলালো। কোথাও তনয়াকে দেখা গেল না। তনয়ার নাম্বারে ডায়াল করলো সে। ফোনটা বেজে উঠল তারই অন্য পকেটে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে দেখে স্বরূপ লাফিয়ে নামতে যাচ্ছিল। তখন মা ধরে ফেললেন তাকে। করিস কি? মা, ও রয়ে গেছে। রয়ে যাবে কেন? হয়তো ভুলে অন্য বগিতে উঠেছে। স্বরূপ বুঝতে পারল না কি করবে। মেয়েটা এত কেয়ারলেস। দেখা হলে সবার আগে সে একটা চড় মারবে। পরের স্টেশনে যেতে যেতে স্বরূপ পুরো ট্রেন খুঁজে ফেলল। কোথাও তনয়াকে পেল না। যে আশাটুকু ছিল সেটা নিভে যেতেই ভয় জেঁকে ধরল তাকে। তনয়ার কাছে মোবাইল, টাকা কিছুই নেই। রাত 1:30টায় সে বাড়িতেও ফিরতে পারবে না। কি করবে একা একা? অন্য কারো মোবাইল দিয়ে তাকে কল করতেও তো পারতো। তা করছে না কেন? বোকা মেয়েটা কোনো বিপদে পড়বে না তো? পরের স্টেশন মা চাচিদের সাবধানে বসিয়ে রেখে নেমে পড়ল স্বরূপ। ট্রেনটা ছেড়ে যেতেই ফাঁকা হয়ে গেল স্টেশন। শীতের রাত, কেউ অপ্রয়োজনে বসে নেই। স্বরূপের ভয় করছে। সে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজতে শুরু করলো। আজ মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, শুধু সে একা অতৃপ্ত আত্মার মতো ঘুরছে। তনয়া কি করছে কে জানে? নিরাপদ আছে তো?
স্বরূপের মনে হলো কত যুগ পেরিয়ে গেছে, অথচ মাত্র 10 মিনিটই কেটেছে এর মধ্যে। শেষ পর্যন্ত সে একটা সিএনজি দেখতে পেল। লোকটা শেষ ট্রিপ দিয়ে বাড়ি ফিরছিল। স্বরূপকে নিতে প্রথমে রাজি হচ্ছিল না। অনেকটা বুঝিয়ে বলবার পর লোকটার মন নরম হলো। স্বরূপকে তুলে নিয়ে ফাঁকা রাস্তায় সর্বোচ্চ গতিতে ছুটে চলল আগের স্টেশনের দিকে। স্বরূপ যখন ওয়েটিং রুমে ঢুকছিল তখন তার বুক ঠিপঠিপ করছিল। তনয়াকে পাওয়া যাবে তো? যদি না পাওয়া যায় তবে সে কী করবে? কোথায় খুঁজবে? এই স্টেশনেও অসম্ভব নির্জন। শেষ ট্রেন ছেড়ে দিয়েছে। দুটো কুকুর শুয়ে আছে বাইরে। স্বরূপ পায়ে পায়ে ঢুকলো ভেতরে। চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই। স্বরূপ চারিদিকটা ভালো করে খুঁজল। ওয়াশরুমগুলো দেখে এলো, কাউকে পেল না। মাথায় হাত দিয়ে বেরিয়ে পড়লো সেখান থেকে। না, এখনও ভরসা আছে, হয়তো বাসায় চলে গেছে তনয়া। সে তনয়ার মায়ের নম্বরে ফোন করলো। ঘুমো ঘুমো কণ্ঠে তিনি ফোন তুলে বললেন, হ্যাঁ বাবা বলো, ঠিকমতো ট্রেনে উঠতে পেরেছো? তনয়া ফোন ধরছে না কেন? তনয়ের ফোনটা তখনও স্বরূপের পকেটে। কখন বেজেছে তার কানে যায়নি। সে নিজের গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, জি মা, ও ঘুমিয়ে গেছে। আপনার কল করা দেখে আমি ভাবলাম জানিয়ে দেই। আচ্ছা বাবা, সাবধানে যেও। স্বরূপ ফোন রেখে দিল। বেরিয়ে গিয়ে আর একটা গাড়ি খুঁজতে লাগলো। সিএনজিটা চলে গেছে তখনই। হঠাৎ অন্ধকারে একটা কোণ থেকে শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালো সে। এগিয়ে গেল সেদিকে। একটা সিগারেটের আলো সেদিকে ঘোরাফেরা করছে। স্বরূপের মনটা কু ডেকে উঠল। সে জোর গলায় ডাকলো, তনয়া, তুমি ওখানে? তনয়া চিৎকার করে কেঁদে উঠল। সিগারেটের আলোটা সেকেন্ডের জন্য স্থির থেকে এদিক ওদিক ছুটে চলল। লোকটা পালিয়েছে। স্বরূপ দৌড়ে গেল সেদিকে। অন্ধকার থেকে একটা অবয়ব ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। তনয়া কাঁপছে থরথর করে, কাঁদছে পাগলের মতো। বেশ কিছুটা সময় লাগলো তার স্বাভাবিক হতে। তাকে নিয়ে ওয়েটিং রুমে আলোতে গিয়ে বসলো স্বরূপ। কিছুটা স্থির হয়ে এলে তনয়া জানালো কি হয়েছিল। সে এক বাচ্চার মায়ের ব্যাগ পাহারা দিতে দিতেই ঘুমিয়ে পড়েছিল। যখন জেগেছে তখন স্টেশনে হুড়োহুড়ি লেগে গেছে। ট্রেন চলে এসেছে। সে ছুটে গেছে বাড়ির লোকেরা যেখানে ছিল সেখানে, কিন্তু কাউকে পায়নি। এরপর ট্রেনের কাছে গিয়ে খুঁজতে শুরু করেছে। এত বড় ট্রেনের কোথায় খুঁজবে? ট্রেনের কত নাম্বার বগিতে তারা উঠেছে কিছুই সে জানতো না। এরপর যখন ট্রেন চলতে শুরু করেছে তখন একটা বগিতে উঠে পড়েছিল, কিন্তু বখাটে ধরনের কিছু লোককে দেখে ভয় পেয়ে আবারও নেমে পড়েছে। ট্রেন চলে যাবার পরেই স্টেশন ফাঁকা হয়ে গেছে। তারপর থেকেই একটা লোক তার আশেপাশে ঘুরছে। লোকটার চোখ ফাঁকি দিতেই সে বাইরে অন্ধকারে গিয়ে লুকিয়েছিল, কিন্তু লোকটা তাকে খুঁজে পেয়ে গিয়েছিল। আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত। কথাটা বলতে বলতে আবারও কেঁপে উঠল তনয়া। ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটু আগে তনয়ার ওপর রাগ হচ্ছিল তার, এখন রাগ হচ্ছে নিজের ওপর। সে কি করে ভুলে গেল নতুন বউয়ের কথা? মনটা ছোট হয়ে গেল স্বরূপের। সে কি এতই খারাপ লোক? তার আজ মনে হলো তনয়া মেয়েটা ভালো, ভালো বলেই এখনও তার ওপর ভরসা করে তাকে জড়িয়ে আছে। বেশ কিছুটা হাঁটার পর একটা চায়ের দোকান পাওয়া গেল, যা অর্ধেক খোলা। রাতের খাবার তারা খেয়ে বের হয়নি। ট্রেনে খাবার জন্য হাবিজাবি অনেক কিছু সারা দিন ধরে বানিয়ে সাথে নিয়ে নিয়েছেন মা। এখন সেসব তাদের সাথে ট্রেনে আছে। তনয়া আর স্বরূপের খিদেই পেট ছুঁচো দৌড়াচ্ছে। এতটা উত্তেজনার পর খিদেটা আর বেশি আসতে চাইছে না। চায়ের দোকানে তেমন কিছু পাওয়া গেল না। দুটো কলা আর 2 কাপ চা খেয়ে তারা আবারও সামনের পথ ধরল। ট্রেন ধরতে হলেও দ্রুতগামী কোনো যান ধরতে হবে, আর নয়তো ভেঙে ভেঙে যেতে হবে। সকালের অপেক্ষা করার চেয়ে এখন যতটা এগিয়ে থাকা যায় ততটাই ভালো। তনয়া শীত করছে। তার গায়ে পাতলা একটা চাদর ছিল, সেটা কোথায় পড়ে গেছে সে জানিও না। স্বরূপের গায়ে কোট আছে। তনয়ার কয়েকবার ইচ্ছে হলো সেটা চাইতে, কিন্তু শেষ পর্যন্ত আর চেয়ে উঠতে পারলো না। স্বরূপেরও তো শীত লাগবে, ওটা দিয়ে দিলে। কিছু দূর যাবার পর বাস স্ট্যান্ডে এসে পড়লো তারা। একটা বাস মাত্রই ছাড়তে যাচ্ছিল। টিকিট ছাড়া কিছুতেই তারা নেবে না তাদের। স্বরূপ অনেক অনুরোধ করে বেশি টাকা দিয়ে বাসে উঠে পড়ল। বাসের সব সিট ভর্তি। রাতের যাত্রীরা ঘুমিয়ে আছে। সামনে ছোট্ট একটা সিটে তনয়াকে বসিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল স্বরূপ। বাসটা চলতে লাগলো দ্রুত গতিতে। তনয়া স্বরূপের একটা হাত ধরে বসে রইল। তার কাছে সব কিছু কেমন যেন অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে। আহা, এরকম একা রাত যেন স্বপ্নের মতো। ভালোবাসার মানুষটার সাথে অজানার পথে বেরিয়ে পড়া। স্বরূপ এদিকে বিরক্ত হয়ে আছে, তনয়ার দিকে তাকিয়ে আছে সে।
মেয়েটা অল্প অল্প হাসছে। হাসির কী আছে এখানে? এই মেয়ে তার কপালে শনি বয়ে এনেছে, নইলে এই মাঝরাতে খিদে পেটে বাসায় ঝুলে ঝুলে যেতে হয়। বাসটা তাদের নামিয়ে দিল চৌরাস্তার মোড়ে। এখান থেকে তাদের পথ ভিন্ন। দিনের বেলার ব্যস্ত পথটা এখন খাঁ খাঁ করছে, অসম্ভব নীরবতা চারিদিকে। বিশ্বাস হতে চায় না এই পথ দিনের বেলা অজস্র যানবাহন আর লোকের সমাগমে মুখর হয়ে থাকে। কয়েকটা দূরপাল্লার গাড়ি প্রবল গতিতে পেরিয়ে গেল তাদের। তনয়ার এখন ভীষণ শীত করছে। সে 2 হাতের তালু ঘষল। স্বরূপ আর চোখে সেটা দেখেও চুপ করে রইল। তনয়া এবার সত্যিই একটু কষ্ট পেল। একটুও কি মায়া হচ্ছে না তার, নাকি নিষ্ঠুর হবে বলে পণ করে বসে আছে? তনয়া মন খারাপটা গিলে ফেলে জিজ্ঞেস করলো, এখন কিসে চড়ে যাব? তোমার যদি প্রাইভেট জেটে চড়ে যেতে হয় তাহলে অর্ডার দিতে পারো, ব্যবস্থা করব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অন্য সময় হলে তনয়া হেসে ফেলত, কিন্তু এখন মাঝরাতে লোকটার কথা সুর তার মন আরও খারাপ করে দিল। চোখে পানি চলে এলো তনয়ার। সে চোখের পানি লুকাতে অন্যদিকে তাকালো। সোডিয়াম বাতির আলোয় স্বরূপ তা ঠিকই দেখতে পেল, তবে কোনো কথা বলল না। সে চিন্তায় আছে। একটা যানবাহন চাই। এখান থেকেই দিনের বেলায় লোকাল বাস পাওয়া যায়। এখন সেসব নেই, শুধু দূর পাল্লার বাস যাচ্ছে, যারা তাদের জন্য এক মুহূর্ত দাঁড়ানোর কসরত পর্যন্ত করবে না। একটা কিছু যদি পাওয়া যেত। এত রাতে একটা মেয়েকে নিয়ে সে কোথায় যাবে? একা হলে আলাদা কথা ছিল, উল্টে বাড়ি চলে গেলে ভালো হতো বোধহয়, কিন্তু সেক্ষেত্রে একদিন দেরি হয়ে যেত। বাড়ি গিয়ে অনুষ্ঠানে সব কিছু তাকে আর মাকে মিলে করতে হবে, নইলে মায়ের একা খুব চাপ হয়ে যাবে। এসব ভেবেই রিস্কটা নিয়েছিল সে, কিন্তু কোথাকার কি। অনলাইনেও কিছুক্ষণ খুঁজলো স্বরূপ, না, কোনো সার্ভিস তাদের নিয়ে এত রাতে যেতে রাজি নয়। এত সব ঝামেলায় এই মেন ন্যাকা কান্নাকে পাত্তা দেবার কোনো ইচ্ছেই স্বরূপের হলো না। যে গাড়ি আসছে, স্বরূপ হাত তুলে সেটাকে থামাবার চেষ্টা করছে। অনেকগুলো গাড়ি চলে গেল, তাকে সাড়া দিল না কেউ। হতাশ হয়ে পড়তে লাগলো সে ক্রমাগত। এদিকে পাশে তনয়া খানিক পরপর নাক টানছে। সর্দি লেগে গেল নাকি কষ্টে চোখের পানির সাথে নাকের পানি একাকার হয়ে যাচ্ছে কে জানে। স্বরূপ এতক্ষণে নিজের গায়ের কোটটা খুলে তনয়ার গায়ে জড়িয়ে দিল। তনয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না সেটা নেবার, বরং এতক্ষণ মনে হচ্ছিল স্বরূপ যদি কোটটা তাকে দেয়ও, সে ওর মুখের ওপর ছুড়ে দেবে। কিন্তু গায়ে কাটা দেয়া শীত আর কষ্টের মাঝে ওই উষ্ণতাটুকু তাকে এতটা আরাম দিল যে চাইলেও সে ঝেড়ে ফেলতে পারল না, বরং গায়ে জড়িয়ে নিল ভালো করে। স্বরূপের পারফিউমের ঘ্রাণ লেগে আছে কোটে, যেন মনে হতে লাগলো স্বরূপই তাকে জড়িয়ে ধরে আছে। মিহি সুবাস আর উষ্ণতায় তার মন খারাপ ভাবটা অনেকটা দূর হয়ে গেল। স্বরূপের ভ্রু কুঁচকে আছে, সে ভীষণ চিন্তায় আছে বোঝা যাচ্ছে। তনয়া চিন্তা হচ্ছে না, অদ্ভুত এক রকমের ভরসা তার মন জুড়ে বসে আছে। পাশের মানুষটা তার কোনো ক্ষতি হতে দেবে না, সেটা জানে। চিন্তাটা মনে দোলা দিতেই মন খারাপের শেষটুকু কেটে গেল। একটা ট্রাক আসতে দেখে হাত তুলল স্বরূপ, ওর সাথে সাথে তনয়াও হাত তুলল প্রথমবারের মতো। ওদের অবাক করে দিয়ে ট্রাকটা থামলো। স্বরূপ তনয়ার দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল ট্রাকের কাছে। ড্রাইভারের সাথে কিছু কথাবার্তা বলে তনয়ার কাছে এসে তার হাত ধরে টানলো। চলো, ট্রাকে করে অনেক দূর যাওয়া যাবে। ওরা উঠল ট্রাকের পেছনে। ট্রাকে ফল বহন করে নেওয়া হয়, এখন যাচ্ছে খালি, পেছনে খড় বেছানো। তাতেই দুজন গিয়ে বসলো। ট্রাক ছাড়লো, হু হু করে বাতাস দিচ্ছে। প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। খোলা আকাশের নিচে ট্রাকটা ছুটে চলেছে। ওপরের দিকে তাকালে এক আকাশ ভর্তি তারার মেলা দেখা যায়। সেই তারার আলোয় স্বরূপের মুখটা দেখা যাচ্ছে। বেচারা এখন শীতে কাঁপছে, হাই তুলতেও দেখা গেল বার কয়েক। তনয়া স্বরূপের একটা হাত ধরে বলল, চলো শুয়ে পড়ি, কোটটা গায়ের উপর দিয়ে রাখলে আর শীত লাগবে না। ওটা যে কোনো একজনের গায়ে দেওয়া যাবে। আমি ব্যবস্থা করছি, তুমি কাত হয়ে শো এখানে। খড়ের ওপর শুয়ে পড়ল স্বরূপ। তনয়াও তার পাশে শুয়ে পড়ল। ও ডান হাত কোটের এক হাতে ঢুকিয়ে স্বরূপের বাঁ হাত ঢোকালো অন্য হাতে। দুজন মাঝখানে জড়সড় হয়ে রইল। স্বরূপ অন্য হাতে কিছু খড় নিয়ে নিজের মাথায় বালিশের মতো বানিয়ে নিল। তারপর হাতটা ছাড়িয়ে দিয়ে তার ওপর তনয়াকে মাথা রাখতে বলল। দুজন তখন খুব কাছাকাছি চলে এলো, পরস্পরকে জড়িয়ে ধরে রাখলো। এখন আর শীত করছে না, আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়েছে শরীর আর মন জুড়ে। তনয়া স্বরূপের বুকে মুখ গুজে কী একটা যেন বলল। স্বরূপ শুনতে পেল না,
কেন যেন হঠাৎ মেয়েটার জন্য মমতায় আর্দ্র হলো তার হৃদয়। ইচ্ছে হলো ওকে ডেকে কিছু একটা বলতে, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হলো না। ভাঙাচোরা পথে ট্রাকের দুলুনিতে আর আকাশের তারা দেখতে দেখতে ঘুম চলে এলো দুজনের চোখেই। স্বরূপের গায়ের ঘ্রাণটা ভীষণ ভালো লাগে তনয়ার। সে দুদিনেই ঘ্রাণটার সাথে এত পরিচিত হয়ে গেছে যে নিজের গায়ের ঘ্রাণ বলে ভ্রম হয় তার। ভোর হতে খুব বেশি দেরি নেই আর। কালো আকাশ ফ্যাকাশে হয়ে আসছে। বেশ খানিকটা ঘুমিয়ে উঠেছে তনয়া। স্বরূপ তখনও ঘুমে। ওর ভারী নিঃশ্বাস পড়ছে তনয়ার কপালে। এত ভালো লাগছে সব কিছু। এত ভালোর মধ্যেও তনয়ার চোখ ভরে এলো জলে। হঠাৎ সব থেকেও কি এক শূন্যতায় ডুবে গেল যেন। শূন্যতার কারণ আর কিছুই নয়, তাকে জড়িয়ে থাকা মানুষটা তাকে ভালোবাসে না, এটাই কারণ। আহা, যদি স্বরূপ তাকে একটু ভালোবাসতো, ভালোবেসে একবার কপালে চুমু খেত, এই রাতটা আরও কোটি গুণ সুন্দর হতে পারত। ভোরের আলো ক্রমশ ফুটতে শুরু করলো। তারাগুলো নিভে যেতে থাকলো একটা একটা করে। নির্নিমে সেদিকে তাকিয়ে রইল তনয়া। ভোরের সতেজ বাতাস আর চোখ মুখ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, তবুও স্বরূপের নিঃশ্বাস সে আলাদা করতে পারছে। চোখ তুলে ওকে দেখার চেষ্টা করলো তনয়া। বাচ্চাদের মতো লাগছে। তনয়া মানুষটার প্রতি দুর্বল হচ্ছে একটু একটু করে প্রতিটা মুহূর্তে। ট্রাক থামলো এক সময়। দুলুনি থেমে যেতেই চোখ খুলল স্বরূপ। কোটের বন্ধনী থেকে মুক্ত করলো নিজেকে। সে উঠে বসতেই ড্রাইভার এসে ডাকাডাকি শুরু করলো। তনয়াও উঠল। নেমে পড়ল দুজন। স্বরূপ ভাড়া মিটিয়ে দিল। একটা বাজারের কাছে এসে থেমেছে ট্রাক। তনয়া জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল এরপর কেমন করে যাবে, কিন্তু রাতের সেই তেরা উত্তর আবার পাবার ভয়ে কিছুই বলল না। স্বরূপের এখন মন ভালো। সে তনয়ার মনের কথা আন্দাজ করতে পেরেই হয়তো নিজে থেকেই বলল, এখন যেতে অসুবিধা হবে না, বাসে যাওয়া যায়, আবার স্টিমারে করে নদী পার হয়েও চলে যাওয়া যায়। নদীর রাস্তাটাই সোজা রাস্তা, বাসে গেলে ঘুর পথে যেতে হবে। তোমার যদি পানিতে ভয় না থাকে তাহলে নদী পথে যাবো। তনয়া খুশিতে আটখানা হয়ে বলল, অবশ্যই আমরা নদী পথে যাব। ঠিক আছে, তার আগে চলো খেয়ে নেই, খিদায় মারা যাবার অবস্থা হয়েছে। একটা হোটেল খুলেছে দেখা গেল। আটা মাখছে দোকানে। তারা গিয়ে বসলে লোকটা তাড়াতাড়ি রুটি বেলতে শুরু করলো। গরম পরোটা আর সবজি ডাল দিয়ে খাওয়াটা ভালোই জমলো। খোলা আকাশের নিচে সতেজ বাতাস আর ভোরের স্নিগ্ধ পরিবেশ তনয়ার ভেতরটা পর্যন্ত শান্ত করে দিল। তার ওপর প্রবল ক্ষুধার পর খাবারটা অমৃতের মতো মনে হতে লাগলো। স্বরূপও খেলো পেট ভরে। তারপর 2 কাপ চায়ের অর্ডার দিল। মাটির ভাঁড়ে চা এলো। স্বরূপ চায়ের ভাঁড় তুলে নিয়ে বলল, চলো যেতে যেতে খাই, ঘাটে আগে পৌঁছাতে পারলে প্রথম স্টিমারটা ধরা যাবে। ওরা চায়ে চুমুক দিতে দিতে হাঁটতে শুরু করলো। একধারে সবুজ ঘাসে ছাওয়া পথ। পথের ওপাশে লম্বা লম্বা গাছের সারি শুরু হয়েছে। অন্য পাশে নেমে গেছে পথটা। শুরু হয়েছে ধান ক্ষেত। একসময় তনয়া চায়ের ভাঁড়টা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে স্বরূপের বাঁ হাতটা জড়িয়ে ধরল। কাজটা করতে তার এত ইচ্ছে করছিল যে স্বরূপের ইচ্ছে অনিচ্ছে পাত্তা দেবারও কোনো ইচ্ছে হলো না তার। স্বরূপের প্রতিক্রিয়া দেখতে সে তাকালো না পর্যন্ত। হাঁটতে লাগলো নিজের মনে। স্বরূপেরও ব্যাপারটা কেন যেন ভালো লাগলো। তনয়ার কাছাকাছি থাকলে তার মনটা অদ্ভুত রকমের হালকা হয়ে থাকে। সে সহজ গলায় জিজ্ঞেস করলো, সাঁতার জানো? তাহলে পানিতে যেতে চাইলে যে ভয় লাগছে না? তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতেই ভয় লাগে না। ডায়লগটা একটু ফিল্মি হয়ে গেল না? তনয়া স্বরূপের চোখে চোখ রেখে বলল, কাল রাত থেকে তো দেখছো, এখনো বোঝোনি? তুমি যতটুকু সময় ছিলে না তখন ভয় পেয়েছি। তুমি পাশে থাকার সময় ভয় দেখেছো আমার চোখে? স্বরূপ তনয়ার চোখের দিকে চেয়েই বলল, না, কিন্তু আমি তোমার চোখে দুঃখ দেখেছি তনয়া। তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার জন্য নাও। আমি তোমাকে ডিজার্ভ করি না। আল্লাহ সবার জন্য ঠিক করে দিয়েছেন, আমার তার উপর পূর্ণ আস্থা আছে। স্বরূপ একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি কি তাই? তনয়াই কি তার ভাগ্যে ছিল? তবে আগে এলো না কেন? কেন জীবনের শুরুতে ভুল মানুষকে ভালোবেসে এতটা সময় এলোমেলো হয়ে গেল? নৌকায় করে যাওয়া যায় না? নদীর পাড়ে দাঁড়িয়ে দূরে চলতে থাকা নৌকাগুলোর দিকে তাকিয়ে আপন মনেই বলল তনয়া, যাবে, তবে অনেক দেরি হয়ে যাবে। একটু দেরি হলে কি যায় আসে? বাড়িতে অনেক কাজ। আমি সাহায্য করবো কাজে। স্বরূপ তনয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি কোন কাজটা করবে শুনি? আমি কি কি করতে পারি তুমি জানো না? করো যা খুশি, কিন্তু এখন নৌকায় যাব না। প্লিজ। নো। তাহলে আমি যাবই না।
বাচ্চাদের মতো করছো কেন? কারণ আমি বাচ্চা। 2 দিন পর তোমার বাচ্চা হয়ে যাবে, আর এখন নিজেকে বাচ্চা দাবি করছো। তনয়া কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। স্বরূপ আর কিচ্ছু বলল না। অনেকক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। দেখা গেল কোনে স্টিমার এখন ছাড়বে না, একটু দেরি হবে। তখনও সকাল পুরোপুরি হয়নি, রোদ ওঠেনি, সূর্যটা ঝলমল করে উঠছে অল্প অল্প করে। নদীটাকে বিষণ্ণ প্রান্তরের মতো লাগছে। স্বরূপ কিছুক্ষণ ভাবার পর ঠিক করলো তারা নৌকায় করেই যাবে। নৌকা ঠিক করা হলো। শুধু তারা নয়, আরও দুজন একই নৌকায় একই জায়গায় যাবে। তারাও নবদম্পতি। স্বরূপের সাথে ছেলেটার কথাবার্তা হলে জানতে পারলো তারা পাশের গ্রামেই থাকে। প্রথমবার স্ত্রীকে নিয়ে গ্রামে যাচ্ছে। নৌকায় চড়ে বসতেই মাঝে ইঞ্জিন চালু করে দিল। পানি কেটে এগিয়ে যেতে থাকলো নৌকা। তনয়া একটু মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম বৈঠা বেয়ে নৌকা চালিয়ে নিয়ে যাবে। সেই নৌকা দিয়ে যেতে হলে পরের দিন পৌঁছাতে হবে। তনয়া আর কিছু না বলে বাইরে তাকিয়ে রইল। নদীর পাড়ে সবুজ গাছের বন, পাখির ডাক, খোলা আকাশ, অল্প অল্প করে চড়তে থাকা রোদ আর পাশ দিয়ে পার হয়ে যাওয়া নৌকাগুলোকে ফেলে তারা এগিয়ে যেতে থাকলো। মাঝে মাঝে সে হাত বাড়িয়ে পানি ছুঁয়ে দিল। ভীষণ ঠান্ডা পানি। কোথা থেকে আসছে এই পানি? এই উন্মত্ত স্রোত যাচ্ছেই বা কোথায়? কখনো তো ভেবে দেখা হয়নি। তনয়া এতটাই তন্ময় হয়ে গেছিল যে হঠাৎ হাসির শব্দে সে খানিকটা চমকে তাকালো। তাদের সাথে নৌকায় ওঠা মেয়েটা হাসছে। তার স্বামী কানে কানে কী সব যেন বলছে। মেয়েটা গড়িয়ে পড়ছে হাসতে হাসতে। ওরা ভুলে গেছে আশেপাশে আরও মানুষ আছে। তনয়া স্বরূপের দিকে তাকালো। সে বিরক্ত মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, বিরক্ত হবার কি আছে? ওরা যা করছে তাই তো স্বাভাবিক। তাদের মতো দুজন দুই মেরুতে বসে থাকবে নাকি? তনয়ার এবার মাঝে মধ্যে প্রকৃতি থেকে মনোযোগ সরে যাচ্ছিল। চোখ ঘুরে ঘুরে সেই নবদম্পতির দিকে আটকে যাচ্ছিল। মেয়েটা আচার খাচ্ছিল। তার স্বামী ভাগ বসাতে চাইছিল বারবার। ওর মুখ থেকে কেড়ে নিয়ে নিজের মুখে পুরে দিচ্ছিল। হয়তো প্রকাশ্যে চুমু খেতে পারছিল না বলেই। ছেলেটার একটা হাত বারবার মেয়েটার কাঁধ বা কোমর জড়িয়ে রেখেছিল। তার সতর্ক গলা বারবার বলছিল, বেশি নড়াচড়া করবে না তো, পড়ে গেলে কি হবে? তুমি যা ছটফটে। তনয়ার মন ক্রমশ খারাপ হচ্ছিল। সে রোদ চিকচিকে পানির দিকে তাকিয়ে মন হালকা করার চেষ্টা করে যাচ্ছিল বারংবার। হঠাৎ রোদ খানিকটা মলিন হলো। একখণ্ড ধূসর মেঘ মাথার উপর চাদর বিছিয়ে বসল। বৃষ্টি না হলেও রোদটা পড়ে যাওয়ায় আবহাওয়া সেই রকমই মনে হতে লাগলো। মেয়েটা একসময় তার স্বামীকে আবদার করে বসলো, একটা গান গাও না প্লিজ। এত সুন্দর ওয়েদার, নদী, এর মধ্যে তোমার গান হলে পুরো জমে যাবে। ছেলেটা ইতস্তত করছিল, খানিকটা লজ্জা পাচ্ছিল, কিন্তু মেয়ে নাছোড় বান্দা। অতঃপর সে গাইল। এত সুন্দর গাইল যে স্বরূপ পর্যন্ত চোখ ঘুরিয়ে মুগ্ধ হয়ে তাকালো তার দিকে। গলা ছেড়ে চোখ বুঝে সে গাইছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গেছিল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তনয়ের চোখে পানি চলে আসছিল বারবার। সে চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো যাতে কেউ দেখতে না পারে। ওরা গ্রামে পৌঁছালো বিকেলবেলা। স্বরূপদের গ্রামটা এত সুন্দর, ঢুকতেই তনয়ের মন ভালো হয়ে গেল। এত সবুজ জায়গা সে আগে দেখেছে বলে মনে করতে পারে না। প্রচুর বড়ই, তেঁতুল, খেজুর আর তাল গাছ চোখে পড়ল। আরও অনেক গাছ ছিল, তনয়া কতগুলো ঠিকঠাক চেনেও না। সরু মেঠো পথ, ক্ষেতের আইল, আর কোথাও চোখ আটকে না যাওয়ায় দেখা গেল বিস্তীর্ণ আকাশ, যার নীল তনয়ার শাড়ির রঙের সাথে মিলে যায়। ওরা গরুর গাড়িতে চড়ে যাচ্ছিল। তনয়া কখনো গরুর গাড়িতে চড়েনি, এমনকি এই জিনিস দেশে এখনও আছে তাই সে জানতো না। গাড়ির দুলুনি তার ভীষণ ভালো লাগছিল। তখনও সামান্য রোদ বিরাজমান ছিল, যার উঁচু গাছগুলোর মাথা আলোকিত করে রেখেছিল। দিন ছোট বলে অবশ্য রোদটুকু সরেও গেল খানিক পরে। মিঠে বাতাস বইতে শুরু করলো। তনয়ার মনে হলো বহুদিন পর সে সুন্দর একটা দিন কাটালো। স্বরূপ নৌকা থেকেই তনয়াকে খেয়াল করছে। সে আজ উদাস, বিষণ্ণ, যেন বৈরাগ্য পেয়ে বসেছে তাকে। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো, তনয়া। তনয়া তার দিকে না তাকিয়ে জবাব দিল, আফসোস হচ্ছে? কেন? বিয়েটার জন্য। তনয়া বুঝলো নৌকায় থাকা দম্পতিকে দেখে তার প্রতিক্রিয়া জানতে চাইছে স্বরূপ।
হ্যাঁ, তার কষ্ট হচ্ছিল বটে, কিন্তু এখন সেটা আর নেই। ক্রমশ ঘনায়মান সন্ধ্যার হাতছানি তাকে অন্য জগতের সাথে মিলিয়ে দিচ্ছিল। যেন এই পৃথিবীতে মানুষ কিংবা তাদের অনুভূতি কিছুই নয়, সবটাই প্রকৃতির দখলে। সে ঘরে ফিরতে থাকা পাখিদের দিকে চেয়ে আনমনি বলল, না, কোনো আফসোস নেই। স্বরূপ একটু থমকে গেল, তারপর মনে মনে হাসলো। তার ধারণা ভেতরে ভেতরে তনয়া আফসোসে মরে যাচ্ছে, অথচ সে জানে না তনয়া খুব অল্পতেই খুশি হতে জানে। ছোট্ট ছোট্ট কারণে সে ভাগ্যকে দোষ দিয়ে বেড়ায় না, বরং কঠিন পরিস্থিতিতেও সে নিজেকে সামলে রাখতে, খারাপ সময়ও ভালো থাকতে জানে, জানে অন্য কেউ ভালো রাখতে। মাত্র দুদিনের সংসারে স্বরূপের সেটা জানার কথাও নয়। তনয়ার পা দুটো ব্যথা করছে মাথাও। গত রাতে ভালো করে ঘুম হয়নি, আর আজ আসার পর থেকে সে বসে আছে বউ সেজে। পুরো গ্রামের লোক ভেঙে পড়েছে তাকে দেখার জন্য। ভারী একটা কাতান শাড়ি পরে সে বহুক্ষণ ধরে একই ভঙ্গিমায় বিছানার ওপর বসে আছে, সেই বিকেল থেকে। পা পর্যন্ত নাড়াবার উপায় নেই। একগাদা মুরব্বি গোছের মহিলা পান মুখে দিয়ে খোশ গল্পে মেতে উঠেছে। তনয়াকে তাদের ভারী পছন্দ হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তনয়ার কাছে তাদের হাজারো প্রশ্ন জমা হয়েছে। বেশিরভাগ প্রশ্ন তনয়া বুঝতে পারছে না। গ্রাম্য টানে বলা কথাগুলো তার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, তার উপর ব্যথায় মাথার দুই পাশের রগ টনটন করছে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।